ওই যে ছেলে, চল চল। কথাটা শুনে উপরের দিকে তাকালাম, দেখি ঈশিতা ম্যাডাম। আর কথাটা না বাড়িয়ে গাড়িতে বসে চালানো শুরু করলাম। ম্যাডামকে কলেজে নিয়ে যেতে হবে, আগে নিয়ে যাই তারপর কথা বলি আপনাদের সাথে। শোন, কলেজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। এসে যদি না পাই খবর আছে। জি ম্যাডাম। যত সব। তারপর ম্যাডাম চলে গেল। আসলে ম্যাডাম এমনই, এই তো 3 বছর আগেও ঠিক ছিল, কিন্তু গত 6 মাস ধরে ম্যাডাম কেমন যেন হয়ে যায়। আগে আমাকে তুমি করে বলতো, এখন তুই করে বলে। আগে ভালোভাবে কথা বলতো সবার সাথে, কিন্তু এখন রেগে রেগে কথা বলে সব ছেলেদের সাথে। তো অনেক কথা বললাম, আমার পরিচয় তো দিলাম না। আমি রাকিবুল হাসান, পড়ালেখা তা জানতে চাবেন না, পরে আমিই বলবো। আর ইনি হলেন ঈশিতা ম্যাডাম, পুরা নাম ঈশিতা নূর মায়াবতী, সবাই ঈশিতা বলে ডাকে, তাই আপনারাও তাই শুনবেন। সংসদ সদস্য মির্জা মোজাম্মেলের মেয়ে, একমাত্র মেয়ে। কিন্তু ম্যাডামকে দেখে মনে হয় না যে তিনি এত বড় নেতার মেয়ে। অহংকার, রাগ কোনোটাই ছিল না। কিন্তু ওই যে 6 মাস, ওই 6 মাসেই ম্যাডামের এত পরিবর্তন। ম্যাডামের ছুটি হয়ে গিয়েছে, ম্যাডাম একা একা আসছে। গত 6 মাস ধরে ম্যাডামের মুখে হাসি দেখছি না, তা কেন আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। নেতার মেয়ে কখন কি করবে কে জানে, তাই কিছুই বলি না। ম্যাডাম এসেই, ওই গাড়ির গেট খুল, বাসায় যেতে হবে। আমি প্রতি উত্তরে কিছু না বলে গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাডাম বসার পরে দরজা লাগিয়ে আমি ড্রাইভিং করতে লাগলাম। গন্তব্য বাসা। বাসায় এসে পড়েছি। গাড়িটা থামানোর পরে দেখি ম্যাডাম ঘুমিয়ে গিয়েছে। ম্যাডামকে কয়েকবার ডাকলাম কিন্তু উঠল না। তারপর আমি গাড়ি থেকে নেমে ম্যাডামের দরজার কাছে গিয়ে ডাকলাম, কিন্তু ম্যাডাম উঠছে না। তাই দরজা খুলে ম্যাডামকে ধাক্কা দিলাম। ম্যাডাম, বাসায় এসে পড়েছি। মেয়ে দেখলেই গায়ে ধরতে ইচ্ছে করে না? তোরা ছেলেরা সব এক, লুচ্চা এক একটা। এই বলে আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি করলাম আমি? আমাকে শুধু শুধু মারলো। ম্যাডামই তো উঠতেছিল না, তাই তো ম্যাডামকে ডাকলাম, আর ম্যাডাম আমাকে মেরে দিল। আজ আমি গরিব বলে আমাকে মারলো। আমি আর কিছু ভাবলাম না। গাড়িটা ঠিক জায়গায় রেখে আমি গেলাম চাচার কাছে। আর চাচাকে বুঝলেন না তো? চাচা মানে মির্জা মোজাম্মেল। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, কিন্তু কেন পায় তা জানি না। চাচা কত কিউট আর সুন্দর মানুষ, তাকে ভয় পাওয়া অসম্ভব। তিনি তো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে আশ্রয় দিল, আর আমাকে অগাধ বিশ্বাস করে বলে আমাকে তার বাসায় থাকতে বলেছে। ঘরে তার মেয়েও আছে, কিন্তু তবুও তিনি আমাকে থাকতে দিয়েছেন। আমাকে তার সাথে তার টেবিলে বসে খেতে দেন। শুধু আমি না, বাড়ির সব চাকর না, অন্যান্যরাও। আসলেই মানুষটা অনেক ভালো। এইসব কথা ভাবতে ভাবতেই চাচার ঘরে চলে আসলাম। চাচার ঘরে নক করতে চাচা বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম। তারপর, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছিস? সারাদিন দেখলাম না যে। ম্যাডামকে নিয়ে ওনার কলেজে গিয়েছিলাম। তোকে না বলেছি ঈশিতাকে নাম ধরে ডাকতে? না মানে? চুপ থাক, ওকে নাম ধরে ডাকবি, ভুলে যাস না তুইও আমার ছেলে, আর ওর থেকে তোর যোগ্যতা বেশি। উঠে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলল। আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। শক্ত করে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। চাচা আমার পিঠে থাপ্পড় দিয়ে বলল, আরে বেটা, কাঁদিস কেন? তুমি খুব ভালো চাচা, খুব ভালো। বাবা মা যদি বেঁচে থাকতো। পুরনো কথা ভুলে যা, নতুনকে সাথে নিয়ে শুরু কর। জি চাচা। আচ্ছা যা। রাত 11টায় ছাদে গেলাম। আজ ছাদে উঠতেই আমি অবাক, কারণ ছাদে একটা ছায়ামূর্তি। এত রাতে তো কেউ ছাদে আসে না। কে তাহলে এটা? আমি ছায়ামূর্তির পিছনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, কে আপনি? আমার কণ্ঠস্বর শুনে ছায়ামূর্তিটা ধরফর করে উঠল। সাথে যে চোখটা মুছে নিল তা আমার নজর এড়ায়নি। ছায়ামূর্তি আমার দিকে ঘুরতেই আমি অবাক, কারণ এটা ঈশিতা ম্যাডাম, থুক্কু ঈশিতা। আমাকে দেখে বলল, তুই এখানে কেন? না মানে এমনি। এমনি হলেই আসতে হবে নাকি? যা তাড়াতাড়ি নিচে চলে যা। জি। তারপর নিচে চলে আসলাম। কিন্তু ঈশিতা কাঁদতেছিল কেন? কারণটা কি? কেননা কোনো না কোনো কিছু হয়েছেই, আর তাই ঈশিতার মনে প্রচণ্ড আঘাতে এনেছে। আর তাই ঈশিতা চুপ করে আছে। না, আমাকে জানতেই হবে ঘাবড়াটা কোথায়। এইসব ভাবতে ভাবতেই আমার ঘরে চলে এলাম। তারপর আর কিছু না ভেবে ঘুমোতে গেলাম। সকালে আবার এক জায়গায় যেতে হবে। সেটা সকালেই বলি কেমন? সকাল 9টা। এই আলসের বাচ্চা, সকাল কয়টা বাজে বের হবি না? জি জি যাব। চল তাহলে। জি চলুন। তারপর আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। কোথায় যাবেন তা আমাকে বলতে হলো না, কারণ ম্যাডাম তার প্রতি ছুটির দিন যান সেই জায়গায়। আসলে সেই জায়গাটা হলো একটা বাড়িতে। আমি জানি না কেন, তবে আসেন। আর যখন বের হন তখন চুল ঠিক থাকে না। আর তখন ম্যাডামের চেহারা দেখলে মনে হয় সে খুব ক্লান্ত, খুব কষ্ট করে এসেছে। চলে আসলাম। ম্যাডাম বের হয়ে চলে গেলেন।
আমি বাইরে বসে আবার সেই ভাবনায় ভাবতে লাগলাম, ম্যাডাম কেন আসেন এই জায়গায়? 5 মাস ধরে নিয়মিত আসছেন। ভাবছেন কিভাবে বললাম? আসলে আমি হিসেব করে রাখছি দিনগুলো। 3 ঘন্টা পর দেখলাম ম্যাডাম বের হলেন, আজও সেই একই ভঙ্গিতে, কিন্তু আজ যেন একটু বেশি ক্লান্ত। আজ একেবারে হাঁটতে পারছে না। আমি বুঝতে পারছি না কিছু। ম্যাডাম গাড়িতে এসে সোজা বসলেন, তারপর বললেন, তাড়াতাড়ি বাসায় চল, খুব খারাপ লাগছে। জি। আমি আর কথা না বলে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালাচ্ছি, লুকিং গ্লাসে ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। ম্যাডামের চেহারায় ক্লান্তি, ভয়, ঘৃণা সব এক হয়েছে। কিন্তু কেন? সেই কেনয়ের উত্তর এখন না খুঁজে গাড়ি চালানোতে মনোযোগ দিলাম। বাসায় এসে পড়েছি। ম্যাডামকে ডাকলাম, কিন্তু ম্যাডাম উঠছে না। কিন্তু গায়ে হাত দিলে তো থাপ্পড় খেতে হবে। দূর, যা হবার তা হবে। আগে ডেকে নেই, ম্যাডাম, ও ম্যাডাম উঠুন, বাসায় চলে এসেছি তো। ম্যাডাম নড়ে উঠল, তারপর হালকা হালকাভাবে চোখটা খুলল। আমার দেখে মনে হচ্ছিল চোখ দুটো খুলতেও খুব কষ্ট হচ্ছিল। অনেক কষ্টে বলল, আমাকে কোলে করে নিয়ে আমাকে একটু আমার ঘরে দিয়ে, আজ আমার শরীর খারাপ লাগছে, প্লিজ। আমি কোলে নিলাম ম্যাডামকে। তারপর ম্যাডামকে নিয়ে উপরে উঠছি। সবাই হয়তো অবাক হচ্ছে, আমার কি। তারপর দেখি চাচা আমাকে দেখে দৌড়ে আসলো। তারপর বলল, কি হয়েছে রাকিব, ওর এই অবস্থা কেন? কিছু না চাচা, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপর বাসার সামনে নিয়ে আসার পরে আমাকে বলল যে কোলে করে নিয়ে যেতে, তাই। বুঝেছি, আমি ডাক্তারকে আসতে বলছি, তুই ওর কাছে থাক। আচ্ছা। তারপর ম্যাডামকে তার ঘরে নিয়ে শুইয়ে দিলাম। মুখটা কত কিউট লাগছে, কিন্তু কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। আমি কিছু বুঝতেছি না। মহিলা ডাক্তার আসলো, তারপর ম্যাডামকে দেখলো। ম্যাডামকে দেখার সময় ডাক্তারের চোখগুলো এমন হয়ে গিয়েছিল যেন কি না কি দেখছে। তারপর চাচাকে বলল, ভাই, আমার সাথে তাড়াতাড়ি বাইরে আসুন। জি চলুন। তারপর চাচা আর ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পরে চাচা এলো, বেশ গুরুগম্ভীর চেহারা নিয়ে। আমার কাছে এসেই বলল, রাকিব, বাবা আমার, সত্যি করে বল না, তোর ম্যাডাম কোথায় গিয়েছিল? তারপর চাচাকে সব বললাম, তবে শুধু আজকেরটাই। তারপর চাচা বলল, জানিস ডাক্তার কি বলেছে? কি? তারপর চাচা বলল, তা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ম্যাডামের দিকে। তারপর চাচা আমার হাত ধরে বলল, ওর এই সব কথা যদি মিডিয়ার কাছে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমনি বিরোধী দলগুলো ক্যাসাল করতেছে, আবার যদি এই খবর পায় তো মিডিয়া পুরাই গরম করে ফেলবে। আমি একটু ভাবতে লাগলাম। তারপর চাচাকে বললাম, আমি আছি তো চাচা, টেনশন নেই, ভরসা রাখুন আমার উপর। তোর আশাতেই আছি, আমার মেয়েটাকে সুস্থ করে তোল। আল্লাহর উপর ভরসা রাখুন। তুই ঈশিতার কাছে যা, আমার কাজ আছে, আমি আসি। আচ্ছা চাচা। এই বলে চাচা চলে গেল। আর আমি ম্যাডামের ঘরে এলাম। ম্যাডাম এখনও ঘুমাচ্ছে। ম্যাডামের কথা ভাবতে লাগলাম, যা করেছে নিজের ইচ্ছায়, কিন্তু তাই বলে এই অবস্থা হবে কেন? তার মানে কিছু সমস্যা আছে, জানতেই হবে সমস্যাগুলো। 10 দিন পর ম্যাডাম আজ সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আমারও কাজ শেষ। এই 10 দিন একটু কষ্ট হয়েছে, তবে ওইটা ব্যাপার না। ম্যাডামের জন্য এইটুকু করাই যেতে পারে। চাচা তো আর আমার জন্য কম করেনি। আমি আমার ঘরে শুয়ে আছি, এমন সময় ম্যাডামের আগমন। রাকিব, জি ম্যাডাম বলুন। ধন্যবাদ কেন? আমার সুস্থ করে তোলার জন্য। না না ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার দায়িত্ব। আর ম্যাডাম একটা কথা বলি। বল। আগে বলেন থাপ্পড় দিবেন না। মারবো না, বল। আপনার এই অবস্থা কে বা কারা করলো? আমার এই প্রশ্নটা ম্যাডাম আশা করেছিল মনে হয়, কারণ ম্যাডাম আমার প্রশ্নটা শুনে অবাক হয়নি ঠিকই, কিন্তু ম্যাডামের মুখটা শুকনো হয়ে গেল। তারপর ম্যাডাম বলল, তার আগে বল, আমার একটা ভালো বন্ধু হবা? করুণার দৃষ্টিতে বলল ম্যাডাম। জি ম্যাডাম। ম্যাডাম নয়, ঈশিতা, আমরা বন্ধু না? আচ্ছা বাবা, ঈশিতাই, এখন বলো। তাহলে শোনো। ম্যাডাম বলতে শুরু করলো, অনার্স প্রথম বর্ষ, কলেজে নতুন। আমার বাবার পরিচয়টা গোপন করে আমি গিয়েছিলাম কলেজটাতে। আমি চাইনি যে আমার বাবার পরিচয়ে সব জায়গায় সুবিধা পেতে, তাই গোপন করা। 6 মাস পর আমার অনেক বন্ধু হয়। সুন্দরী ছিলাম বলে ছেলেরা প্রপোজ করত, কিন্তু রিজেক্ট করতাম। এর মধ্যে লক্ষ্য করলাম একটা ছেলে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। আমি তাকালেই মুখটা ঘুরিয়ে নেয়। আমিও অনেক মজা পেতাম বোকা ছেলেটার এই কাণ্ড দেখে। এইভাবেই অনার্স দ্বিতীয় বর্ষে উঠলাম। ছেলেটাকে আমিও ভালোবেসে ফেললাম, কিন্তু ছেলেটা আমাকে কিছুই করে না। প্রতিদিন একটু সেজে যেতাম, কারণ আমি মনে করতাম আজও প্রপোজ করবে, কিন্তু ও করতো না। তবে একদিন হুট করে প্রপোজ করে ফেলে। আমিও অবাক হয়ে যাই। আমিও রাজি ছিলাম বলে প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিই। শেয়ারিং, কেয়ারিং, ঘুরোঘুরি, আড্ডা সব মিলিয়ে ভালোই ছিলাম।
ওর বন্ধুরা যখন ভাবি বলে ডাকতো তখন খুব লজ্জা লাগতো। তারপর এখন থেকে 8 মাস আগে একদিন রাতে আমাকে বলে, ঈশিতা, আমি আর থাকতে পারছি না। সবাই সবার জিএফের সাথে কত কিছু করে, চুমু খায়, আরও কত কি, আর তুমি কিছুই করতে দাও না। দেখো সালমান, বিয়ের আগে এগুলো ঠিক না। আমি জানি না, হয় তুমি আমার সাথে রুমডেট করবা, না হলে তোমার রাস্তা তুমি মাপতে পারো। সেই দিন ও ফোনটা কেটে দেয়। ও ফোন কেটে দেওয়ার পর আমি অনেক কান্না করি, অনেক, খুব ভালোবাসতাম ওকে। আমাদের রিলেশনের কথা সবাই জানতো। আমি ফ্রেন্ডদের ওর কথা বলি, ওরা কিছু বলে না, আর ও আর ফোন দেয় না, আর আমিও না। এইভাবে 1 মাস কেটে যায়। একদিন আমার বান্ধবীরা বাসায় আড্ডার আয়োজন করে। আমি আড্ডার জন্য পাগল ছিলাম, তাই চলে যাই ওদের বাসায়। ওদের বাসায় সেই দিন কেউ ছিল না, শুধু আমার বান্ধবীরা 2 জন ছিল। আড্ডার ফাঁকে ফাঁকে চা, কফি, রান্না সবই চলছিল। আমি রান্না পারতাম বলে ওরা আমাকে রান্না করতে দেয়। আমি রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে দেখি ওরা খাবার প্লেটে বেড়ে ফেলেছে। আমার জন্যও বেড়েছিল। আমি খাবারটা খাওয়ার কিছুক্ষণ পরে আমার মাথাটা ঘুরতে লাগলো। তারপর আর কিছু মনে ছিল না। যখন চোখ খুললাম তখন দেখি সাকিব আমার মুখের উপর তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে তাকাতেই বলে, আজ কই যাবি? সাকিব, কিছু করো না প্লিজ, আমাকে যেতে দাও প্লিজ। যাবি, যা, তবে তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো তো। আমি তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীরে কোনো কাপড় নেই, আর ওর দিকে তাকাতেই ও পৈশাচিক হাসিতে হাসতে লাগলো। এমন সময় আমার পেছন থেকে শব্দ আসলো। আমি তাকাতেই দেখি সাকিবের আরো কিছু বন্ধু, ওরাও আমার দিকে তাকিয়ে আছে। জানো, আমার না মরে যেতে ইচ্ছে হচ্ছিল। ও আমাকে তখন বলল যে, এতক্ষণ আমার সাথে করেছিস, আর ওরা ভিডিও করেছে, আর এখন যদি ওদের সাথে না করিস তাহলে এই ভিডিওটা বুঝতেই তো পারছিস। তারপর থেকে আজ 6 মাস ধরে এই ভিডিও এর ভয় দেখিয়ে ওর কত বন্ধুদের যে নিয়ে এসেছে তার হিসাব নেই। কলেজে যখন যাই ওর বন্ধুরা আমাকে খুব খারাপ খারাপ কথা বলে, গালি দেয়। আমার না সহ্য হয় না, কিছু বলি না ভিডিওর কারণে। আর কাল ওরা অনেকেই ছিল, আর তারপর এই অবস্থা। রাকিব, আমি মুক্তি চাই, প্লিজ আমাকে মুক্ত করো, আমি আর পারছি না। আমি আর বলতে পারলো না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর আমি কি বলবো তার উত্তর খুঁজতেছিলাম। যে ভালোবাসে একটা মেয়েকে সে কিভাবে এই কাজ করতে পারে, এমন নোংরা কাজ, ইনসাল্ট করে জোর করে রুম ডেট করা, এটাই কি প্রকৃত ভালোবাসা? না, এটা বিকৃত ভালোবাসা। নিজের শারীরিক শান্তির জন্য এটা শুধুমাত্র, তাছাড়া আর কিছুই না। ধিক্কার জানাই তাদের। রাকিব, জি ম্যাডাম। আমার প্রতি ঘৃণা হচ্ছে তাই না? ছি ছি, কি বলেন? আমি জানি তো, আর ঘৃণা করলেও আমার কিছু যায় আসে না, কারণ 6টা মাস ধরে আমাকে গালি শুনতে হচ্ছে। কলেজে তো মা গালিটা ছাড়া কথাই বলে না, ইনফ্যাক্ট আর বলবেও না। আমি তো আর ওদের কাছ থেকে মুক্তি পাবো না। ওরা আমাকে, আমার পুরো জীবন আমাকে কুকুরের মতো লাঞ্ছনা করে যাবে, আমাকে নষ্ট করবে। জানো রাকিব, আমি না তবুও চাই সাকিব ভালো থাকুক, ভালোভাবে বাঁচুক, সুন্দর একটা মেয়েকে বিয়ে করুক। আমাকে তো করবে না, নষ্ট মেয়ে। জানো রাকিব, ওকে না কেন যেন ঘৃণা করতে পারি না। কেন পারি না তা আমি জানি না। হয়তো ভালোবাসি বলে। আত্মহত্যা মহাপাপ, তাই করিনি। তা না হলে কবেই যে মরে যেতাম। আব্বুকে বলতে পারি না, কারণ আব্বুর কলিজা আমি। আব্বু যদি জানে তাহলে মরে যাবে। আমি মুক্তি চাই রাকিব, প্লিজ আমাকে মুক্ত করে দাও। আমি আর পারছি না এভাবে থাকতে। প্লিজ রাকিব, প্লিজ। আমি বরাবরের মতো শুধু শুনেছিলাম, আমার কিছু বলার নেই। মেয়েটা কতটা ভালোবাসে ছেলেটাকে, যে ছেলেটা ওর এত বড় ক্ষতিটা করার পরও চাই ছেলেটা ভালো থাকুক। এটাই কি প্রকৃত ভালোবাসা? কি হলো রাকিব, বলো আমাকে মুক্তির ব্যবস্থা করতে। এই সব কথা শুনে আমি ম্যাডামের চোখের দিকে তাকালাম। চোখ দুইটা কতদিন ঘুমায় না, শান্তিতে ঘুমাতে পারে না। কত রাগী চোখগুলো যেন আহত, ব্যথিত, যন্ত্রণার অসহ্যকর গ্লানি বই নিয়ে যেতে পারছে না। কিন্তু আমি কিভাবে ম্যাডামকে মুক্ত করব একটু ভাবলাম, আর পেয়েও গেলাম। তারপর বললাম, মুক্তি চান? হুম। যা বলবো তা করতে পারবেন? পারবো নাকি পারবো না তা পরের হিসাব, আগে বলো তারপর। তারপর ম্যাডাম বলল, এটা করলে বেশি হয়ে যাবে না? না, আমি যা বলেছি সেটাই। আচ্ছা। আর ওদের ছবিগুলো নিয়ে আসেন, যারা সবার প্রথমে ছিল, আর সেই 2টা মেয়েরও। কেন? কাজ আছে, নিয়ে আসুন। আরে বাবা, আনছি, এত রেগে বলার কি আছে। যান আগে। তারপর ম্যাডাম চলে গেল। আমি ভাবতে লাগলাম কি করব, আর চাচাকে বলবো, কারণ যেই কাজটা করব তাতে চাচার সাহায্য লাগবে। একটু পর ম্যাডাম এসে ছবিগুলো দিয়ে গেল। আমি ছবিগুলো নিয়ে চাচার ঘরে গেলাম। চাচা, আসবো? আরে আয় আয়,
তোর আবার অনুমতি লাগে নাকি? তারপর ভিতরে গেলাম। তারপর কথা বললাম না। আমার কথা না বলা দেখে চাচা বলল, কিরে কি হলো, কেউ কিছু বলেছে? না। তাহলে? চাচা তোমাকে একটা গল্প বলবো, তারপর মতামত জানাবা। আচ্ছা বল। তারপর ম্যাডামের সাথে ঘটনাগুলো পুরোটা বললাম। বলা শেষ হবে, তারপর চাচার দিকে তাকিয়ে দেখি তার চোখেও পানি। তারপর চাচা বলল, মতামত না, কি বলবো? আমি এমন জায়গায় যদি আমি হতাম তাহলে শোনার সাথে সাথে ছেলেগুলোকে মেরে ফেলতাম, আর কষ্ট দিয়ে। যে ছেলেটা সবার আগে অভিনয় করেছে তাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলা উচিত, আর বাকিগুলোকে মেরেই ফেলতাম। আচ্ছা, আর একটা কথা বল আমাকে। কি চাচা? এটা কি গল্প না বাস্তব? বাস্তব, আর আমি প্রতিশোধ নিতে চাই। কিভাবে? তুমি যেভাবে বললা, বলো না চাচা, আমাকে সাহায্য করবা। করব, কিন্তু যার ঘটনা বললি তাকে দেখবি না। কিন্তু পরে? তুই এটা করতে চাস মানলাম, কিন্তু তোর কিছু লাগবে না। কিছু লাগবে মানে কি চাচা, বুঝলাম না তো। আয় আমার সাথে, আর হাসিব জিনিস নিয়ে আয়। তারপর চাচা আমাকে একটা রুমে নিয়ে গেল। হাসির কাপড়ে পেঁচানো একটা কিছু নিয়ে আসলো। তারপর চাচাকে দিল। চাচা কাপড়টা সরাতেই দেখি একটা রিভলভার। চাচা আমার দিকে তাকিয়ে হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে, তাই মুচকি মুচকি হাসছে। তারপর আমার কাছে এসে বলল, নে এটা নে। কি হবে এটা দিয়ে? এটা দিয়ে ওদের শেষ করবি, কিন্তু ওদের এক গুলিতেও মারলে হবে না। ওদের মতো ছেলেদের কষ্ট দিয়ে মারতে হবে, আর তা কঠিন কষ্ট দিয়ে। এমন কষ্ট দিতে হবে যেন শয়তানও যেন কেঁপে ওঠে। জি চাচা। আর তোকে কিছু শিখিয়ে দিব, সেটা মেনে ওদের মারিস, তাহলে পুলিশ কেন, র্যাব আসলেও তোদের খুঁজে বের করতে পারবে না, বা পারবে না আসল খুনিকে। আচ্ছা তাহলে বলো। তারপর চাচা আমাকে বলল, কি বললো তা আপনাদের না জানলেও চলবে। তারপর চাচার কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের ঘরে এসে ম্যাডামকে সব বললাম, আর এটাও বললাম যে কাল যাব মারতে, একদিনে 70 জনকে মারবো, সাথে মেয়ে দুটোকেও, কারণ ওরাও কম দোষী নয়। তারপর আমি আমার ঘরে এসে কালকের অপেক্ষায় থাকলাম। ভোর 5টা ম্যাডাম আর আমি বেরিয়ে পড়লাম, সাথে প্রয়োজনীয় জিনিসগুলো। প্রথমে যাব সাকিবদের বাসায়। সাকিব একা থাকে। ম্যাডাম আগে উঠে গেল। তারপর আমি, ম্যাডাম দরজা খোলাই রেখেছিল। ম্যাডামকে দেখি সাকিবকে জড়িয়ে ধরে আছে। তারপর সাকিব গেল ওয়াশরুমে। আমি তাড়াতাড়ি করে রিভলভারটা বের করে সাইলেন্সার লাগালাম। তারপর ওয়াশরুমের দিকে তাক করে থাকলাম। ম্যাডামের চোখে পানি, হয়তো ভালোবাসার মানুষটাকে আজ হারিয়ে ফেলবে বলে। আমি আর না তাকিয়ে থেকে সাকিব বের হতেই সাকিবের হাতে গুলি করলাম। সাকিব মাগো বলে চিৎকার দিল। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি তার ড্রেস চেঞ্জ। আমি অবাক হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ এত তাড়াতাড়ি করলো কিভাবে? আমি ভালোভাবে লক্ষ্য করতেই দেখি ম্যাডামের জামা নিচে পড়ে আছে। ম্যাডামের এক হাতে হাতুড়ি আর এক হাতে রান্দা। ম্যাডাম সাকিবের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর একটা কাগজ বের করলো। তারপর সাকিবকে লিখতে বলল। সাকিব ভয়ে তা লিখে ওর সাইন করে দিল, আর আমি সাকিবের বাঁ হাতে গুলি করি। সাকিব লিখে ম্যাডাম ওকে লাথি মেরে ফেলে দিল, আর বলতে শুরু করলো, সাকিব জানো, খুব ভালোবাসতাম তোমায়, খুব। তুমি আমার সব ছিলে। তুমি যেদিন রুম ডেটের কথা বলো তখন আমার বেশি খারাপ লাগতো। আমাকে তুমি এড়িয়ে চলতা। তুমি না আমায় ভালোবাসতে। তুমি কিভাবে এটা পারলে সাকিব? আমি তোমাকে ভালোবাসতাম, তাই বলে এই নয় যে আমি আমার শরীরের অধিকার তোমায় দিয়েছিলাম। আমি তোমাকে কিস বা অন্য কিছু করতে দিতাম না। ইনফ্যাক্ট তোমাকে আমার হাত পর্যন্ত ধরতে দিতাম না। আর তুমি কিভাবে এই নোংরা কাজটা করতে পারলা? আমার সব কিছুর উপরে আমার স্বামীর অধিকার আছে, আমি তা মানি আর বিশ্বাস করতাম। আর তোমার জন্য তাকে ঠকাতে হবে আমাকে? তোমার বেঁচে থাকার অধিকার নেই। তোর মতো শয়তান বেঁচে থাকলে আরো অনেক মেয়ে নষ্ট হবে। এক ভয়ঙ্কর চিৎকার দিল সাকিব, কারণ ম্যাডাম সাকিবের 2 পায়ের ফাঁকে সজোরে বাড়ি মারে, আর ছেলে বলে তার প্রাণ এই একেবারে চলে যায়। তারপর ম্যাডাম রান্দা হাতে নিল। তারপর বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি না। এটা বলতে লাগলো আর কোপাতে লাগলো। আমি কিছু না বলে দেখতে লাগলাম। সাকিবের শরীরটা পুরো গরুর কাটা মাংসের মতো হয়ে গেছে, আর মুখটা ম্যাডাম হাতুড়ি দিয়ে বিস্টে একটা অবস্থা করে কাগজটা সাকিবের মুখে ছুঁড়ে দিয়ে চলে আসলাম। আর কাগজে লেখা ছিল আমি ধর্ষক। এভাবে 70 জনকে শেষ করলাম, সাথে ওই মেয়ে দুটোকেও। মেয়ে দুটোকে আরও কষ্ট দিয়ে মেরেছে ম্যাডাম। আর ভিডিওগুলো উদ্ধার করে বাসায় ফিরছি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে আছে আর কান্না করছে। আমি কান্নার কারণটা বুঝতে পারছি, তাই কিছু বলছি না। আমিও সময়ের সাথে তাল মিলাতে ম্যাডামকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম কিছু বলল না, তবে কান্নার বেগ বেড়ে গেল। আমরা বাসায় এসে পড়েছি। ম্যাডাম কোনো কথা না বলে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আমিও আমার ঘরে এসে একটু ঘুমাতে চেষ্টা করলাম, আর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল, কেন তা জানি না। একটা অপরাধবোধ জেগে উঠছে
মনের মধ্যে অন্যরকম একটা ফিল, তা ভাষায় বোঝানো যাবে না। আমি আর না ভেবে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে চাচার ঘরে গেলাম। চাচা জিনিসগুলো তো দিতে হবে, তাই চাচার ঘরে গেলাম। চাচা আসবো? রাকিব আয়। চাচা এই যে তোমার রিভলভার আর বুলেটগুলো নাও। আরে আরে কি করছিস? আমি এইগুলো নিয়েছি তোকে নেওয়ার জন্য নাকি? তাহলে? আরে পাগল, এইগুলা হলো এখনকার নিরাপত্তার জিনিস। রাখ এগুলা তোর কাছে। আর এইটা রাখ, এটা হলো লাইসেন্স। এটা দেখালে পুলিশ তোকে ধরবে না যদি দেখে। ও আচ্ছা। আচ্ছা রাকিব, একটা সত্যি কথা বলবি? কি চাচা? তুই আজ কার জন্য প্রতিশোধটা নিলি? সেটা জানা কি খুব জরুরি? হ্যাঁ। ঈশিতার। চাচা পানির গ্লাস নিয়ে পানি খেতে নিয়েছিল। ধূপ করে চাচার হাতের পানির গ্লাসটা পড়ে গেল। কারণ চাচা চমকে গিয়েছিল। কারণ কোনো বাবা যদি তার মেয়ের এইরকম বাজে একটা হ্যারাসমেন্টের কথা শুনে তাহলে চমকাবেই। কারণ মেয়ে বাবাকে আর বাবা মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। চাচা আমার দিকে তাকিয়ে আছে। চাচার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ল। কাজের টেবিলের উপর চাচা উঠে দাঁড়ালো। তারপর আমাকে কিছু না বলে হাঁটতে লাগলো। আমি জিনিসগুলো নিয়ে চাচার পিছু যেতে শুরু করলাম। চাচা ইশতা ম্যাডামের ঘরে যাচ্ছিলেন। চাচা ম্যাডামের ঘরে ঢুকলেন, আর সাথে আমিও ম্যাডামের ঘরে ঢুকলাম। দেখলাম ম্যাডাম গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কত মায়াবী লাগছে ম্যাডামকে। চাচা ম্যাডামের কাছে যেয়ে ম্যাডামের কপালে একটা চুমু দিলেন। তারপর ম্যাডামের হাত ধরে কান্না করতে লাগলেন। চাচা রাজনীতি করেন। চাচাকে এভাবে আমি কখনো দেখিনি এভাবে ভেঙে পড়তে। চাচা এভাবে কান্না করছে আর ম্যাডাম জাগছে না। আমার খুব চিন্তা হচ্ছে। ম্যাডামের পাশে তাকিয়ে দেখি ঘুমের ওষুধ। তার মানে ম্যাডাম ওষুধ খেয়ে ঘুমিয়েছেন, সহজে উঠবেন না। চাচা আমাকে ডাক দিল। রাকিব, জি চাচা। তুই আমাকে আগে কেন বলিসনি বাপ? তাহলে আমিই যেতাম খুন করতে। এমন নোংরা কাজ আমার মেয়েকে দিয়ে করিয়েছে, আর তুই আমাকে বলিসনি কেন? ঈশিতা ম্যাডাম বলতে নিষেধ করেছিল, তাই করিনি। আমার দুইটা কথা রাখবি। বলো চাচা। এক, তুই মাস্টার্সে ভর্তি হয়ে যা। আর কি চাচা? জানি না কথাটা তুই কিভাবে নিবি। আমাকে হয়তো স্বার্থপর ভাববি, কিন্তু বলছি ঈশিতাকে তুই বিয়ে করবি। দেখ, আমি তোকে জোর করব না, তোর ইচ্ছা। তোকে যখন আমি আমার বাড়িতে নিয়ে আসলাম তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম, তাই ঈশিতার কাছাকাছি রেখেছিলাম যাতে ওকে বুঝতে পারিস। কিন্তু এই ধরনের ঘটনা আমি জানতাম না রে। তোর ইচ্ছে, তুই কি করবি? আমি রাজি চাচা। ভেবে দেখ রাকিব। আমার ভাবা শেষ চাচা। আচ্ছা, কাল সকালের মধ্যে তোর কলেজে ভর্তি হবার কাগজ পেয়ে যাবি। আচ্ছা চাচা। এই বলে চাচা চলে গেল। আমি কেন রাজি হলাম তা নিয়ে প্রশ্ন এসেছে নিশ্চয়ই। আসলে চাচা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। আমি চাচার কাছে না আসলে খারাপ পথে চলে যেতাম, কিন্তু চাচা থাকাতে তা হয়নি। যে চাচা আমাকে না চিনেন না জেনে আমাকে তার ঘরে জায়গা দিল, আর আমি সেই চাচার মেয়েকে চিনেও বিয়ে করতে পারবো না তার অ্যাফেয়ারের কথা জেনে। এতটা অকৃতজ্ঞ আমি হতে পারিনি, তাই রাজি হলাম। হতে পারে সে ধর্ষিতা। আলো আর আধারে মিলে না হয় গড়ে তুলব নতুন একটা পৃথিবী। সকালবেলা ঘুম থেকে উঠলাম। চাচা সকালে দেখা করতে বলেছিল, তাই দেখা করতে গেলাম। চাচা আমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দিয়েছে, আর তার কাগজই আমাকে দিয়েছে। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর রেডি হতে লাগলাম। ম্যাডাম এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ম্যাডামকে ডাকতে ম্যাডামের ঘরে যেতে লাগলাম। চাচা দেখেছিল, আর দেখে একটু মুচকি হেসেছিল। আর কেন তা আপনারা জানেন। তারপর ম্যাডামকে দেখি পায়ের জায়গায় মাথা আর মাথায় জায়গায় পা, মানে বালিশে পা আর খাটে মাথা। চুলগুলো মুখের উপর পড়ে আছে। দেখতে পেতনির মতো লাগছিল। সেই পেতনিটাকে কি যেন বলে? মনে পড়েছে, চুলওয়ালি পেতনি। আপনারা আবার ওকে বললেন না কিন্তু। তারপর ম্যাডামের কপালে ছোট করে একটা চুমু দিলাম। তারপর ডাক দিলাম, ঈশিতা, এই ঈশিতা, ওঠো, কলেজে যেতে হবে তো, ওঠো। কোনো সাড়া নাই। পানি ঢেলে দিব কিন্তু, ওঠো, ওঠো বলছি। বুঝেছি কি করতে হবে, শুয়ে থাকো, দেখাচ্ছি মজা। পানি আনতে যাওয়ার জন্য যখন উঠে দরজায় চোখ পড়ল, তখন দেখলাম কি যেন একটা ছায়া সরে গেল দরজা থেকে। আমি কিছু মনে না করে পানি নিয়ে আসলাম, কম না, 1 বালতি। তারপর ধূপ করে ঈশিতার শরীরের উপর মারলাম। পানিটা অনেক ঠান্ডা ছিল। পানির স্পর্শ পেতেই ঈশিতা লাফ দিয়ে উঠে চিৎকার দিতে যাবে, এমন সময় আমি ওর মুখে হাত দিয়ে দিলাম। ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি ভিলেন মার্কা হাসি দিলাম।
তারপর ঈশিতা, আব্বু। হায় হায়, এখন কি করি? ঈশিতার কান্না শুনে চাচা দৌড়ে আসলেন আর ঈশিতাকে দেখে বললেন, কিরে মা, কাঁদছিস কেন? দেখো না বাবা, রাকিব ভিজিয়ে দিছে। রাকিব, আরেক বালতি ঢেলে দে। জি চাচা, তোমার কথা কি ফেলতে পারি নাকি আমি? হুম। চাচা চলে গেল। ঈশিতার দিকে তাকিয়ে দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি ভিলেনের মতো হাসছি আর ঈশিতার দিকে এগিয়ে যাচ্ছি। ঈশিতা আমার দিকে তাকিয়ে থাকায় মনে করেছে আমার হাতে বালতি আছে। আমার হাতে বালতি আছে ঠিক আছে, কিন্তু তাতে পানি নেই। ঈশিতা আমার এইভাবে তাকিয়ে থাকা আর ওর দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়েছে হয়তো, তাই বলছে, এই তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? কি হলো? কথা বলো না কেন? নিশ্চুপভাবে ওর দিকে এগিয়ে যাচ্ছি। ওর খুব কাছাকাছি যখন আসলাম তখন ও আমাকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। ও আমাকে এতই জোরে টান দেয় যে আমি ক্রমেই উপরে পড়ে যাই। কিন্তু আমি ওর উপরে পড়লাম ঠিক আছে, কিন্তু আমি পড়তেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে গেল। কিছুক্ষণ পরেও আমাকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের একপাশে গিয়ে দাঁড়ালো। তারপর আবার আমার দিকে ফিরে তাকিয়ে আমার কাছে এসে আমার জামার কলার ধরে উঠালো, তারপর আবার ফেলে দিল। আমি পড়ে যাবার পর ও আমার উপরে উঠল। তারপর আমাকে বলল, পিচ্চি পণ্ডিত আমার, খুব পাজি হয়ে গেছো। এই বলে আমার গাল দুটো টেনে দিয়ে দৌড় দিয়ে পালালো। আমি একটু আগের ঘটনা মনে করার চেষ্টা করতেছি, কিন্তু মনে করতে পারতেছি না, তাই আর চেষ্টা করলাম না। আবার তো কলেজে যেতে হবে, তাই রেডি হতে গেলাম। রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নিচে নামলাম। চাচা খবর দেখছে, আমিও গেলাম নাস্তা করতে। চাচা আমাকে দেখে বসতে বলল, আমি বসলাম। খবরটা শুনে আমি অবাক হলাম, কারণ খবরটা ছিল এরকম, একদিনেই ৭২ খুন, আর নিহতের সবাই ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে, আর সরকার সেই হত্যাকারীর শাস্তি প্রকাশ্যে মাফ করে দিয়েছে। আমার ভিতরের অপরাধবোধ কমে গেল অনেকখানি। ঈশিতাও কখন এসেছে জানি না, কিন্তু ওর মুখেও প্রশান্তির হাসি ঠোঁটের কোণে দেখা যাচ্ছে। অনেক দিন পরে আমি এই হাসিটা দেখলাম। বের হলাম কলেজে যাবার জন্যই, তবে আজ পার্থক্য হচ্ছে আমি কলেজে যাচ্ছি আর ঈশিতাও। আজ ঈশিতার ড্রাইভার না, বন্ধু হয়ে কলেজে গেলাম। চাচা আগেই বলে দিয়েছিল ক্লাস কোথায় পাবো, আমি ঢুকবো এমন সময় ঈশিতা বলল, তুমি তোমার ক্লাস তো তুমি চিনো না, চলো আমি নিয়ে যাচ্ছি। আমি আমার কথা শেষ হবার আগে ঈশিতা বলল, চুপ, একদম চুপ, চলো আমার সাথে। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই তো গুড বয়। তারপর ঈশিতা আমার হাত ধরে ক্লাসে নিয়ে গেল। ক্লাসের সবাই অবাক, আর হবেই বা না কেন, সেমিস্টারে 6 মাস পরে কলেজে গিয়েছি, তার কি হবে। পরে ঈশিতাকে বিদায় দিয়ে ক্লাসে ঢুকলাম। ক্লাসে স্যার আসলো, তখন আমাকে দেখে বলল দাঁড়াতে। আমি দাঁড়ালাম। পরে আমাকে বলল, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই হলো তোমাদের নতুন বন্ধু রাকিবুল হাসান, তোমরা ওকে রাকিব বলে ডাকবা। হাই। তারপর ক্লাসের পর ক্লাস শেষ হয়ে গেল। কলেজ ছুটি হবার পরে ক্লাস থেকে বের হতে যাব, এমন সময় পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। এই যে রাকিব, শুনছো? জি বলুন। আমরা কি পরিচিত হতে পারি? জি, আমি রাকিব। আমি রাইসা, আমরা তো ক্লাসমেট। তুমি করে বলি? আপনি বলতে পারেন, কিন্তু আমি তুমি করে বলতে পারবো না। কেন? এমনি। ও, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, এখন বাই। ওকে, ধন্যবাদ, বাই। রাইসাকে বাই দিয়ে আমি পিছনে তাকাতেই দেখি ঈশিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঈশিতার কাছে আসতেই ঈশিতা বলল, উনি কে রাকিব? আমার বন্ধু, আমার সাথে ওনার মাত্র বন্ধুত্ব হলো। ও, চলো বাসায় যাওয়া যাক। অবশ্যই। তারপর ঈশিতা আর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে একটু ঘুমালাম। তারপর ঘুম থেকে উঠে গল্প লিখতে শুরু করলাম। গল্প লিখে পোস্ট করে ঘর থেকে বের হলাম ঈশিতার ঘরে যাবার জন্য। ঈশিতার ঘরে যেয়ে নক করলাম। ঈশিতা ভিতর থেকেই বলল, আসো রাকিব। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ঈশিতার দিকে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম। ঈশিতার চোখ লাল হয়ে আছে, চোখের কোণে পানি চিকচিক করছে। ঈশিতা ওর দিকে এইভাবে তাকিয়ে থাকা দেখে আমাকে বলল, কিছু বলবা রাকিব? আমি এগিয়ে গিয়ে খাটের সামনে চেয়ার নিয়ে বসলাম। তারপর ঈশিতাকে বললাম, কি হয়েছে তোমার? কই কিছু না তো, আমার কিছু হয়নি তো, আর আমার কি হবে? ঈশিতা,
মিথ্যা বলছো তুমি আমার সাথে? আমরা না ফ্রেন্ড? তুমি কষ্ট পেয়ে কান্না করছো, আর যার জন্য কান্না করছো তার কারণটা জানবার অধিকারও কি নেই আমার? না না, তুমি যা ভাবছো তা না। আসলে আমার না সাকিবের কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি। রাকিব, ওকে না খুব ভালোবাসি, খুব। জানো, কাল রাতে স্বপ্নে না ওকে দেখেছিলাম। কলেজে যেদিন ওকে প্রথম দেখি সেদিনের মতো একই হাসি, একই লোক, বোকা বোকা আর টমেটোর মতো কিউট গালগুলো নিয়ে হাসি খুশি একটা ছেলে। কিন্তু আর বলতে পারলো না, কেঁদে দিল। আমি কি বলবো তাই ভাবছি। ওকে সমবেদনা দেওয়ার মতো ভাষা আমার নেই। ওর হাতটা শক্ত করে ধরলাম, তারপর ওর চোখের পানি মুছে দিলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ যাবার পর ঈশিতা বলল, রাকিব, আমার একটা কথা রাখবা? বলো। এইভাবে আমার একটা ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকবা? থাকবো ঈশিতা। ঈশিতার কোনো কথা বললো না, আমিও বললাম না। সন্ধ্যায় আমি পড়তে বসেছি, এমন সময় ঈশিতা আমার ঘরে আসলো। আমি ঈশিতাকে দেখে বললাম, কিছু বলবা? হুম, বলো। আমি তোমার সাথে পড়বো। অবাক হলাম এমন আবদার শুনে, তারপর বললাম, আচ্ছা আসো। থ্যাংক ইউ। তারপর আমার পাশের চেয়ারে বসে পড়তে লাগলো। আমার সন্দেহ হচ্ছে ও পড়তে আসছে নাকি আমার দিকে তাকিয়ে থাকতে আসছে। আমি যখনই তাকাই তখনই দেখে আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে ঈশিতা আমাকে বলল, রাকিব, কি? এই পরোটা বুঝায় দাও। আচ্ছা দাও দেখি। এই যে এটা। তারপর আমি বইয়ের দিকে তাকিয়ে বোঝাতে লাগলাম। আমি বোঝাচ্ছি আর ও আমার দিকে হা করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার একটু রাগ হলো, তাই বললাম, এই তোমার সমস্যা কি? তুমি পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই, তুমি আমাকে বকা দিলা? হুম, তোমার সাথে আড়ি, তুমি পচা, আমাকে বকা দাও। বাচ্চাদের মতো কান্না করতে করতে আমার ঘর থেকে চলে গেল। মেয়েটা আসলেই কেমন যেন, একটু পাগলি পাগলি। রাতে খাবার খেতে টেবিলে গেলাম। ঈশিতা আমার সামনে চেয়ারে বসলো। আমাকে দেখে ভেঙচি দিয়ে মুখটা ঘুরিয়ে খাবার নিয়ে ওর ঘরে চলে গেল। বুঝলাম পাগলিটা অনেক রাগ করেছে। আমি খাবার খেয়ে ঘরে গেলাম। রাত 2টা। ঘর থেকে বের হলাম ছাদে যাব বলে। গভীর রাতে শহরের বাতাসটা ভালো লাগে, গায়ে শিহরণ ধরিয়ে দেয় বাতাসটা। ঢাকার এই সময়টায় সমস্ত নিস্তব্ধতা চলে আসে মনে। এক অন্যরকম অনুভূতি, সুখ অনুভূতি, যা সবাই চায়। আমিও নেই, রোজ রাতে নেই জোনাকি পোকার জিজি ডাক আর বাদুরের ছোটাছুটি দেখতে খুব ভালো লাগে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় কারোর পায়ের আওয়াজ শুনলাম। আমি পিছনে তাকাতেই দেখি ঈশিতা আসছে। ঈশিতা উঠতেই আমাকে দেখলো, তারপর ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। রাগ কমেনি, রাগ আমাকে ভাঙাতেই হবে, তাই আমিও গেলাম। ঈশিতার কাছে যে বললাম, ঈশিতা আমি সরি, প্লিজ মাফ করে দাও প্লিজ। 2 মাত্র শর্তে মাফ করতে পারি। সব শর্ত মানব, বলো। 1, আমি যখনই বলবো তখনই আমাকে কোলে নিতে হবে। 2, আমাকে পাপ্পি দিতে হবে। আমি অবাক হলাম এমন আবদার শুনে, আর খুশিও হলাম। পাপ্পি আর কোলে নিতে হবে, উফ কি ফিলিংস, পুরাই পাংখা। ঈশিতার দিকে তাকিয়ে আছি, ঈশিতা আমার দিকে নয়, ও তাকিয়ে আছে নিচের দিকে। হঠাৎ ঈশিতা বলে উঠল, কি, রাজি না তাই তো? না হলে নাই, আমি গেলাম। এই বলে চলে যেতে লাগলো। আমি আবুল হয়ে গেছি এমন কথা শুনে। তারপর তাড়াতাড়ি করে বললাম, আমি রাজি তো। সত্যি? হুম। নাও, এখন কোলে করে নিয়ে আমাকে আমার ঘরে দিয়ে আসো। যথাস্ত মহারানী। এই বলে ঈশিতাকে কোলে তুলে নিলাম। আমি কোলে নিতেই মেয়েটা লজ্জায় লাল হয়ে গিয়েছে, দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। আমি ওকে ওর ঘরের সামনে এনে ওকে আমার কোল থেকে নামিয়ে দিলাম। আমি চলে আসব এমন সময় ঈশিতা বলল, আমার শর্তের আরেকটা জিনিস কই? ও ভুলে গেছিলাম, সরি, এই নাও। থ্যাংক ইউ পিচ্চি পণ্ডিত, আমি জানতাম তুমি আমার কপালে কিস করবা। আমার ধাক্কা লাগলো। ও আমার নিকনেম কিভাবে জানলো তাই প্রশ্ন করলাম, তুমি এই নাম কোথায় পেলা? কেন? না মানে আমি তো তোমাকে আমার এই নাম তোমায় বলিনি। তাহলে? এত জানার দরকার নাই তোমার, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আচ্ছা। তারপর আমি পিছনে ঘুরে আমার ঘরে আসছি। এমন সময় ঈশিতা আমায় ডাক দিল। রাকিব, বলো। তুমি কি রাগ করেছো? না, রাগ করিনি। রাগ করবো কেন? এই রাকিব, আমার দিকে তাকাও, মাথাটা ওঠাও বলছি, ওঠাও। বলো। এই কি, তুমি আমার উপর অভিমান করেছো কেন? আমি খুব সরি গো, আমার পিচ্চিটা খুব ভালো। এই নাও, তোমাকেও একটা জিনিস দিলাম। আমার গালে কিস করলো। আমি শক্ট হয়ে গেলাম। হঠাৎ করে এমন হওয়ায় আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি ঈশিতার দিকে হা করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকানো দেখি ঈশিতা বলল,
এই পোলা, হা করে তাকিয়ে না থেকে ঘুমাতে যাও। আচ্ছা। তারপর আমি আর কিছু না ভেবে ঘুমাতে গেলাম। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আমি ঘুম থেকে উঠলাম, তারপর নামাজ পড়ে ব্রেকফাস্ট করতে গেলাম। চাচাও আছে, চাচার সাথে কিছু কথা আছে তাই বললাম, চাচা আমি আলাদা থাকতে চাই। মাথা নিচু করে বললাম, কি? চাচা আমি নিজেই নিজের খরচ চালাতে চাই। তুই কি মনে করছিস আমি তোকে আমার নিজের ছেলে মনে করি না? তোকে কি আমি বোঝা মনে করি? না মানে তা না, আমি নিজে এখন থেকে চেষ্টা করি, দেখি কি করতে পারি। তোর ইচ্ছা, কিন্তু আমাদের ভুলে যাস না বাবা। কি যে বলো না চাচা, যেই দিন তোমাদের ভুলে যাব সেদিন আমিও আর এই পৃথিবীতে থাকবো না। এইসব কথা বলিস না, আর দোয়া করি তুই তোর আশা অনুযায়ী তুই যেন সাফল্য পাস। ধন্যবাদ চাচা। এই বলে চাচা নাস্তা না করে চোখ মুছতে মুছতে চলে গেল। হয়তো বেশি ভালোবাসে বলে আমার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। কি জানি কেন কান্না করছে চাচা, কিন্তু আমার বাবা মায়ের পরে হলো আমার চাচা। খুব 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 ভালোবাসি চাচাকে। না গেলে হয় না রাকিব। আমি চলে যাব ঈশিতাকে, এটা যখন বলতে এসেছি তখন ঈশিতা এই কথা বলল। তারপর আমি বললাম, প্লিজ তুমি না করো না। আচ্ছা যাও, তবে প্লিজ আমি কিন্তু মাঝে মাঝে যাব, তখন কিন্তু রাগ করতে পারবা না। আচ্ছা বাবা যেও, আমি এখন আসি। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। চলে আসবো এমন সময় ঈশিতা বলল, রাকিব শোনো। বলো। আমার সামনে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, খুব 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 মিস করব তোমায় রাকিব। আমিও মিস করব তোমায়। আমার চোখ থেকে পানি পড়লো কয়েক ফোঁটা। তারপর ঈশিতাকে ছাড়িয়ে নিয়ে আমি বের হয়ে গেলাম আমার গন্তব্যস্থানে। ও আপনাদের তো বলিনি আমি কোথায় যাচ্ছি। আসলে আমি অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করছিলাম, আর আল্লাহর রহমতে চাকরিটা পেয়ে যাই, আর তারপর বাসা ভাড়া নিয়ে নেই। আর বাকিটা তো আপনারা জানেনই। ও আমার বেতন 30,000 টাকা, আর মাস্টার্স শেষ করলে আরও বাড়তে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসায় চলে এসেছি। তারপর প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গেলাম, সব কিনে বাসায় আসলাম। আর টাকা পেলাম কোথায় তা জানতে চান তো? আসলে অফিস থেকে 1 মাসের বেতন আগে দিয়ে দেয়, আর তা দিয়েই এইগুলো কিনলাম। ও অনেক কথা হলো, এবার রান্না করতে হবে। আসার সময় মুরগি আর চাল কিনে নিয়ে এসেছিলাম, আর আমি রান্না পারি তাই আর কোনো সমস্যা নেই। রান্না করলাম, গোসল করলাম, তারপর খাবার খেতে বসলাম। খাবারের এক লোকমা মুখে দিতেই চাচার কথা আর ঈশিতার কথা মনে পড়ে গেল। কত কথা হতো খাবার সময়, সাথে যারা কাজ করতো তারাও খেত। দেখে মনে হতো পুরোটাই যেন একটা পরিবার। খুব মিস করছি চাচাকে, খুব। আর ঈশিতা, আমি তো খাবার খাচ্ছিলাম, ঘড়ির দিকে তাকালাম। ঘড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি খেতে বসেছিলাম 3টায় আর এখন বাজে 4:30। অবাক হয়ে গেলাম। আমি এত সময় ভাবতাম, আবারও ফোনের শব্দ পেলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ঈশিতার ফোন, তাই তাড়াতাড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতে ঈশিতা বলল, এই কুত্তা, বিড়াল, ছাগল, হারামি, পচা ছেলে, তোরে কতগুলো ফোন দিছি, তুই ধরস নাই কেন? জানিস কত চিন্তা হয়েছে আমার? না মানে। চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। আগে বলো তুমি খেয়েছো রাকিব? তুমি খেয়েছো? এই তোমার সাথে ফ্রেন্ডশিপ হবার পর থেকে তোমাকে ছাড়া খেয়েছি না। তাহলে? তোমাকে তো এর জন্যই ফোন দিলাম। আচ্ছা আমি খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। রাকিব, রাকিব শোনো না। বলো। আমাকে পাপ্পি দাও। কি? শর্তের কথা ভুলে গেছো? ও এই নাও। থ্যাংক ইউ। এই বলে কেটে দিল। আসলেই পাগলি মেয়ে একটা, কখন যে কি করে। আর পাগলি না হলে কি এরকম আবদার করে? পরের দিন সকালে উঠে আগে কলেজে গেলাম, কারণ আমি যে চাকরি করি তাতে একটা কাগজ লাগবে, তাই। না হলে আজকে থেকে জয়েন দিতাম। কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কাগজটা নিয়ে চলে আসছি, এমন সময় পিছন থেকে ডাক এলো। রাকিব, পিছনে তাকিয়ে দেখি রাইসা। আমি রাইসার দিকে এগিয়ে গেলাম। রাইসা আমাকে বলল, কাল কলেজে আসোনি কেন? বাসা চেঞ্জ করেছি তো তাই। হঠাৎ বাসা চেঞ্জ করেছো কেন? চাকরির জন্য, চাকরি পেয়েছি তো তাই। তাই? ট্রিট কোথায়? চলেন তাহলে। না থাক, পরে নেওয়া যাবে। আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল, একটু শুনবা? বলো। আমার সাথে সারা জীবন ফ্রেন্ডশিপ রাখবা? আপনার সাথে সারা জীবন ফ্রেন্ডশিপ রাখবো। ধন্যবাদ তোমায় রাকিব। আর আসল কথা হলো, আমার বিয়ে আগামী মাসের 12 তারিখে। তুমি কিন্তু অবশ্যই আসবা, না করতে পারবা না। ও খুব ভালো কথা, আমি আসার জন্য চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে আসতেই হবে, আর সাথে তোমার বউকেও। আমি টাসকে খেলাম রাইসার কথা শুনে। ও আবার জানলো কিভাবে আমার বউ আছে।
আর বউ আসলো কোথা থেকে? আমি তো বিয়ে করিনি। তাহলে এত কথা ভাবার চেয়ে রাইসাকে জিজ্ঞাসা করলেই তো হয়, তাই রাইসাকে জিজ্ঞাসা করলাম, আমার বউ মানে? মানে হলো ঈশিতার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তো তুমি জানলা কিভাবে? আমি জানবো না তো কে জানবে? ঈশিতা আমার আপন চাচাতো বোন। আমি এতদিন বিদেশে ছিলাম, এই বছরই আসলাম। তারপর ঈশিতার আব্বু আমাকে বলল তোমার কথা কয়েকদিন আগে বলেছে, আর 70 জনের কি অবস্থা করেছো তা আমি জানি। আর ভালো করেছো, ঈশিতার জায়গায় আমি থাকলে ওদের ভিডিও দিয়ে ওদেরই 12টা বাঁচালাম। আর ঈশিতা মেয়েটা খুব সহজ সরল, ওর মনে এত প্যাচ ছিল না। আমি সব জানতাম। সাকিবের সম্পর্কে ওকে না করেছিলাম রিলেশন করতে, কিন্তু ও হয়তো অনেক ভালোবেসে ফেলেছিল। আর এটাই ওর জীবনের সবচেয়ে বড় ফুল, আর এটাই সারা জীবন বয়ে বেড়াতে হবে ওকে। আমি জানি না কেন তুমি রাজি হয়েছো এই বিয়েতে, কিন্তু যাই করো প্লিজ ঈশিতাকে কষ্ট দিও না। অনেক কষ্ট সহ্য করেছে মেয়েটা, প্লিজ রাকিব কষ্ট দিও না। কেঁদে কেঁদে বলল রাইসা। আমি রাইসার কথাগুলো শুনছিলাম। রাইসা মিথ্যা বলেনি। ঈশিতা মেয়েটা অনেক বোকা, কিন্তু অসম্ভব ভালো। ঈশিতা আমাকে বলল না কেন যে রাইসা ওর বোন? ঈশিতা তো দেখেছিল রাইসা আর আমাকে, তাহলে ও বলল না কেন? আমার ভাবার সময় রাইসা বলল, কি হলো, দাও কথা দাও। দিলাম কথা। ঈশিতাকে আমি কষ্ট দিব না। খুব 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 ধন্যবাদ তোমায়। আর কাল সকালের বাসে আমরা যাব, তুমি আর তোমার বউ একসাথে আসবা। আর কয়টার সময় আসবা তা আমিই বলে দিব। এখন যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুপুর 3:20 কফি বানিয়ে নিয়ে বারান্দায় আসলাম। ব্যস্ত নগরী রাস্তাঘাট একটু শান্ত লাগছে। রাস্তায় গাড়ির এত চাপ নেই। গাড়িগুলো ছুটে চলছে আপন গতিতে নির্দিষ্ট গন্তব্যস্থলে। গাড়িগুলোতে হয়তো কারো প্রিয়জন, কারো বাবা অথবা কারো মা। কেউ বা যাচ্ছে কাজে, আবার হয়তো কাজ শেষ করে বাসায় ফিরছে। কিন্তু আর যাই হোক, সবারই নির্দিষ্ট গন্তব্য আছে। কিন্তু আজ আমার মনটা গন্তব্য ছাড়া ঘুরছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনার ছেদ পড়ল। কফির মগটা রেখে ফোনটা ওঠাতেই দেখি ঈশিতার ফোন। ওর কথাই ভাবছিলাম। তারপর ফোনটা ধরলাম। হ্যালো ঈশিতা, বলো। কান্নার শব্দ আসছে। হ্যালো ঈশিতা, তুমি কান্না করছো কেন? আমায় মাফ করে দাও রাকিব। আমি অবাক হলাম ঈশিতার কথা শুনে। ও তো কিছু করেনি, তাহলে মাপ চাচ্ছে কেন? কিছু বললাম না, শুধু বললাম, কেন? আমি তোমায় মিথ্যা বলেছি। আমি রাইসা আপুকে চিনি, ও বিদেশে থাকতো। আর ও আমাকে বলতে বারণ করেছিল যে ও আমার বোন। কিন্তু কেন? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না কেন আপু এরকম করেছে। কিন্তু রাকিব, ট্রাস্ট মি, আমি তোমাকে বলতাম, কিন্তু ও আমাকে না করেছিল বলতে বলে, তাই বলতে পারিনি। প্লিজ রাকিব, মাফ করে দাও প্লিজ। আমি মনে মনে একটু হাসলাম। মেয়েটা আসলেই বোকা, নিজেই নিজেকে অপরাধী বানায়। তারপর ওকে বললাম, তুমি আমার সাথে মিথ্যা বলেছ, আমি তোমার সাথে কথা বলবো না। আমি এর উত্তর শুনলাম না। ঈশিতা কাঁদতে থাকলো। আমি চুপ করে আছি, একটু মজা নিব। তারপর হুট করে ফোন কেটে গেল। ফোনটা কাটতেই আমার বুকে কেমন করে যেন ধাক্কা লাগলো। আমি কিছু মনে না করে আমার কাজে মনোযোগী হলাম। পরের দিন আমি রেডি হয়ে রওনা হলাম ঈশিতাদের বাসার উদ্দেশ্যে। ঈশিতাকে নিয়ে তারপর যাব। কিন্তু ঈশিতা কেমন আছে কে জানে, কারণ ও আমার কাছে মাপ চেয়েছিল, কিন্তু আমি করিনি। আর ও আমায় ওর বেস্ট ফ্রেন্ড মনে করে। আর আমি রাগ করলে ওর সাথে কথা বলবো না, আর ও এটা সহ্য করতে পারে না। তাই এইসব কথা ভাবতে ভাবতে ঈশিতাদের বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকলাম। আজ সব কিছু কেমন যেন শান্ত শান্ত লাগছে। চাচা নেই কোথাও। আমি সোজা ঈশিতার ঘরে গেলাম। ঈশিতার ঘরে অবাক হয়ে গেলাম, চাচা ঈশিতার পাশে বসে আছে। চাচার চোখে পানি। আমি এবার ভয় পেয়ে গেলাম, ঈশিতা আবার কিছু করে বসেনি তো? সরি ঈশিতা। আমাকে মাফ করেছো? হুম। আমার কিস কোথায়? কতদিন দাও না, দাও কিস দাও। বাচ্চাদের মতো আবদার করে গাল পেতে দিল। হয়েছে? না হয়নি, মাত্র তো একটা। আর কাল যে অপরাধ করেছো তার জন্য আরো দিতে হবে। ইস, নিজে মনে হয় কিছুই করনি, তুমিও অপরাধ করেছো। ও তাই, তাহলে এই নাও। আমার ঠোঁটে কিস করলো। আমি আমার গায়ে 420 ভোল্টের মতো শক্ট লাগলো, আর সাথে টাসকি খেয়ে গেলাম। ঈশিতা কিস করার কথা গালে, কিন্তু ও করলো ঠোঁটে। তার মানে রাইসার কথাই সত্যি হয়। ব্যাপারটা বুঝতে হবে। তারপর ঈশিতার দিকে তাকালাম। ও লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওর গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে। বিনোদন পাচ্ছিলাম আমি। তারপর হঠাৎ, আমি আসতে পারি? তাকিয়ে দেখি চাচা খাবার নিয়ে দরজার সামনে খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে। তারপর আমি বললাম, আরে চাচা তুমি, এসো ভিতরে এসো। খাবারটা নে, আর এই টাকাগুলো রাখ। তুই তো মাত্র চাকরি পেলি, হাতে তো আর টাকা নেই। এইগুলো রাখ,
আর ফেরত দেওয়ার চেষ্টা করলে মার খাবি। আচ্ছা। আর সাবধানে যাবি। আচ্ছা চাচা। আসি রে মা, ভালো থাকিস। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর চাচা চলে গেল। চাচা চলে যেতে ঈশিতা বলল, রাকিব, খুব ক্ষুধা লেগেছে তো। হাত ধুয়ে এসো। তুমি হাত খাও। কেন? আরে, আমি কাটা বাছতে পারি না তো, যদি কাটা গলায় ঢুকে যায় তখন। ও, তাও তো ঠিক। যাও, হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দাও। তারপর প্লেট রেখে আমি হাত ধুতে গেলাম। হাত ধুয়ে এসে ঈশিতাকে খাইয়ে দিতে লাগলাম। ওই, তোমার কতক্ষণ লাগবে? 50 মিনিট তো হয়ে গেল। আর একটু। দূর বাবা, এতক্ষণ যে কি করে কে জানে। তারপর অপেক্ষা করতে লাগলাম। পাক্কা 50 মিনিট হয়ে গেল, মহারানীর কোনো খবর নেই। তারপর 10 মিনিট পরে মহারানী বের হলো। ঈশিতাকে দেখে আমি আবার ক্রাশ নামক বাস খেলাম। ঈশিতা একটা কালো শাড়ি পরেছে আর মেকআপ করেনি। তাহলে এত দেরি হলো কেন? তাই একটু জিজ্ঞাসা করলাম, তোমার এত দেরি হলো কেন? দেরি হলো মানে সাজলা না, কিন্তু এত দেরি হলো কেন? আরে আমি শাড়ি পরতে পারি না, আর ইউটিউব দেখে পড়তেই তো এত দেরি হলো। ও চলো তাহলে। চলো। তারপর আমরা বাস স্ট্যান্ডে গেলাম। গিয়ে দেখি রাইসা অপেক্ষা করছে। তারপর আমরা বাসে উঠলাম। আমি আর ঈশিতা, রাইসা আর তার বাবা। ওর বাবা কেন আসলো বুঝলাম না। আমি আর ঈশিতা এক সিটে যাচ্ছি। যেতে যেতে কাল সকাল হয়ে যাবে। আমি বাসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ঈশিতাকে জড়িয়ে ধরে আছি আর ঈশিতা আমাকে। তারপর ঈশিতাকে ছাড়িয়ে নিলাম। ঈশিতাকে ছাড়াতে ঈশিতা জেগে গেল। ঈশিতা আমাকে বলল, পানি খাবো রাকিব, পানি দাও। তারপর ব্যাগ থেকে পানি বের করে ঈশিতাকে দিলাম। ঈশিতা পানি খেয়ে আমাকে আবার জড়িয়ে ধরলো। আমি পানির বোতল রাখতে যাব, এমন সময় ঈশিতা আমাকে টান দিয়ে বসিয়ে বলল, এই দেখ, আবার যদি উঠিস তাহলে মার খাবি কুত্তা, চুপচাপ বসে থাক। আচ্ছা। ঈশিতা রেগে গিয়েছে, তাই আর কিছু বললাম না, বসে পড়লাম। আর ঈশিতাও আমায় জড়িয়ে ধরলো। ঈশিতার শরীর থেকে একটা মিষ্টি আসছে, সেই গন্ধ আমাকে। পরের দিন সকাল 10টায় রাইসার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতে রাইসা বলল, আমরা এসে পড়েছি। তাই ঈশিতাকে ঘুম থেকে জাগিয়ে তোলে বাস থেকে নামলাম। তারপর ঈশিতার মুখ ধুয়ে দিয়ে আমার মুখও ধুলাম। পরে রাইসা অটোতে করে ওদের বাসায় নিয়ে এলো। বাসায় ঢুকে সবার সাথে পরিচিত হলাম। তারপর রাইসা আমাকে আর ঈশিতাকে পাশাপাশি আলাদা রুম দেখিয়ে দিল। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে একটা ঘুম দিলাম। তারপর হঠাৎ পানির ছিটা আমার মুখে পড়ায় আমার ঘুম ভেঙে গেল। তারপর তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ঈশিতা শাড়ি চেঞ্জ করেছে, মিষ্টি রঙের একটা শাড়ি আর হালকা মেকআপ। এক কথায় মিষ্টি মেয়েটাকে মিষ্টি পরীর মতো লাগছিল। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো ও লজ্জা পাচ্ছিল, তাই আবার আমার মুখে পানি মেরে দৌড়ে পালালো। আমি একটু হাসলাম। মেয়েটা একদিনে কেমন করে চাঞ্চল্য হয়ে গিয়েছে, ভালোই লাগছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। কাল গায়ে হলুদ, তাই আজ সব কিছু গোছাবার তোড়জোড় চলছে। আমি আনন্দের সহকারিতা উপভোগ করতে লাগলাম। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ল। রাইসা আর তার বর আবিরের বিয়ে হয়ে গেল। বিয়েতে যখন রাইসা কবুল নামক 3 গোল্ডেন ওয়ার্ডস বলছিল, তখন ওর চোখে পানি দেখেছিলাম। হয়তো চিন্তা করছিল ছেলেটা কেমন, বিয়ের পরে ওর সাথে ম্যাচ করবে কিনা, বা ছেলেটা ভালো হবে কিনা। অবশ্য আমি আমার সোর্স আর মাধ্যমে খবর নিয়েছিলাম ছেলেটা ভালো, শুধু ভালো না খুব ভালো। সেটা অবশ্য রাইসাকে বলেছিলাম, কিন্তু নিজের তো চিন্তা হয়, তাই হয়তো করছিল। বিয়ে শেষ হয়ে গেল, রাইসাকে নিয়ে চলে গিয়েছে। যাওয়ার সময় রাইসা শুধু এতটুকুই বলেছিল আমাকে, ঈশিতার চোখের এক ফোঁটা পানিও যেন মাটিতে না পড়ে, আর যদি পড়ে তাহলে দেখো কি করি আমি তখন এমন করলাম যে রাইসা কান্নার মাঝেও হেসে দিয়েছিল। এমনকি শুধু রাইসা না, যারা যারা এখানে ছিল তারা আমাদের কথা না শুনলেও আমার মুখ দেখেও হেসে দিয়েছিল। তারপর রাইসা ঈশিতার কানে কানে কী যেন বলল, তারপর চলে গেল। রাইসার বিয়ের একদিন পর আমরাও চলে আসলাম। তারপর থেকে আবার সেই পুরনো রুটিনে চলতে লাগলাম। সপ্তাহে একদিন কলেজে যাবা, ঈশিতার সাথে ঘোরা, রাতে কথা বলা, মেসেজিং করব, শেয়ারিং কেয়ারিং, মজা মাস্তি আড্ডা, এইভাবে চলে গেল 2টা বছর। 2 বছর পর আজ অফিসে যাওয়ার জন্য বের হব, এমন সময় ফোন বেজে উঠল। ফোনটা তুলে দেখি চাচার ফোন। তারপর ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তো 2 বছর তো হয়ে গেল, কি ভুলে গেলি নাকি? না চাচা, ভুলি নাই, মনে আছে। হারামজাদা, চাচা না বাবা বলবি, বাবা। আচ্ছা, বাবা বাবা বাবা। আজ রাতে বিয়ে বড় করে করব না, বাসায় কাজে ডেকে বিয়ে পড়াবো আর এতিমখানার মসজিদে মিলাদ পড়িয়ে দিব। চাচা, এটা ভালোই হবে। আবার চাচা? না থুক্কু বাবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। চাচার প্রতি সম্মান আমার আবার বেড়ে গেল, কারণ চাচা লোক খাওয়ানোর মতো অযথা টাকা নষ্ট করার চেয়ে এতিমখানে দিচ্ছে। স্যালিউট চাচা। বিয়েটা হয়ে গেল।
ঈশিতাকে নিয়ে আমার বাসায় আসলাম। আর ভাবছেন ঈশিতা আগে থেকে জানতো? আসলে তা না। ঈশিতাকে চাচা তুক্কু বাবা বলেছিল আজকেই। আমি জানি ঈশিতা আমায় ভালোবাসে, তাই না করবে না, কিন্তু ঈশিতাকে বাবা অনেক কষ্টে রাজি করিয়েছিল। ঈশিতা যখন রাজি হচ্ছিল না তখন বাবা নাকি বলেছিল যে 2 বছর আগে থেকেই ঠিক করা। তখন নাকি ঈশিতা রাগী গলায় বলেছিল আমি রাজি। আর রাকিবের খবর আছে, বাবা আমাকে এই নিয়ে সাবধান করেছিল। ঈশিতার কিছু বান্ধবী এসেছিল ঈশিতার সাথে। তারা ঈশিতার সাথে কথা বলা শেষ করে যাবার সময় আমাকে বলল, বিড়ালকে আপনার মারতে হবে না, আজকে বিড়ালে আপনাকে মেরে দিবে। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি ওদের এই কথার মানে ভালোভাবেই বুঝতে পেরেছি। তারপর আমি আমার বাসর ঘর আজ আমার জন্য জমের ঘর বললেও ক্ষতি নেই। ঈশিতা যেইভাবে ফায়ার হয়ে আছে তাতে করে ফায়ার সার্ভিস এসেও ওর আগুন নিভাতে পারবে কিনা সন্দেহ আছে। তারপর ঢুকলাম, ঢুকতেই আমি অবাক, এ কি বউ কই? আমার পাশে তাকাতেই দেখি ঈশিতা আর্জেন্টিনার জার্সি আর ট্রাউজার পরেছে, আর ট্রাউজারটাও হাঁটু পর্যন্ত। ওকে এই অবস্থায় দেখে আমার নিজেরও লজ্জা লাগছিল। আমাকে দেখেনি, আর যখন আমাকে দেখলো তখন বলল, ওই কি হইছে, এমনভাবে তাকিয়েছিস কেন? বাবু হইছে থুক্কু, কিছু না। বাবু কোথায়? এখনো হইলই না আবার বাবু। আর তোর কপালটা আজ ভালো যে আর্জেন্টিনার খেলা আছে, না হলে তোর খবর ছিল। যাই হোক, এখন লক্ষ্মী ছেলের মতো আইসক্রিম এনে দে, খাবো আর খেলা দেখবো। রাত 1টা বাজে, আইসক্রিম কোথায় বাবা? কি রাত 1টা? খেলা তো শেষ। আব্বু, খেলা শেষ, আমাকে আগে বললো না কেন? আমার মনে ছিল না তো, সরি। তুমি ইচ্ছা করে বলনি। সত্যি বলছি, আমিও তো আর্জেন্টিনা সাপোর্টার। আর কাল তো রিপিট দিবেই, তখন না হয় দেখে নিব। তুমি চুপ থাকো, একটা কথাও বলবা না। আমার ক্ষুধা লেগেছে, বিরিয়ানি আন আর আইসক্রিম আনো। বিরিয়ানির সাথে আইসক্রিম? যাও। আচ্ছা। আইসক্রিম তো ফ্রিজে অনেক আছে, আর আসার সময় বিরিয়ানির প্যাকেটও এনেছি, বেঁচে গেলাম। তারপর আইসক্রিম আর বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে গেলাম। ঘরে যে একটু শব্দ করতে ঈশিতা ভয়ে চিৎকার দিয়ে উঠলো। তারপর আমাকে দেখে বলল, তো তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? নিচে যাব কেন, বাসায় তো সব ছিল। তা আগে আনবা না? আরো কত ক্ষুধা লেগেছে, সারাদিন রাগে কিছুই খাইনি। আমি আর কথা না বলে বাড়িয়ে দিলাম খাবারগুলো। ঈশিতা টপাটপ খেতে শুরু করলো। আমি যে তাকিয়ে তাকিয়ে হাসছি তার কোনো খেয়াল নেই। হঠাৎ খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে হাসি বন্ধ করে দিলাম, না হলে খবর আছে। কিন্তু ও মনে হয় দেখে ফেলেছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি খাবা না? কখন? তুমি খেয়ে নাও তারপর। না, তা হবে না, এখন থেকে আমরা একসাথে খাবো। আচ্ছা হইছে, এখন এখানে আমার সামনে বসো, আমি তোমাকে আর তুমি আমাকে খাইয়ে দাও। জো হুকুম রানী। তারপর ঈশিতা আমাকে আর আমি ঈশিতাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করার পর ঈশিতা গেল প্লেট ধুতে। আমি অবশ্য না করেছিলাম, কিন্তু শোনেনি, প্লেট ধুতে যাবেই। প্লেট ধুয়ে ঈশিতা ঘরে আসলো, তারপর মাথাও ওড়না দিল। আমি আগে থেকে দাঁড়িয়েছিলাম। ঈশিতা আমাকে সালাম করলো। আমি ওকে উঠাতেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমি ওর কান্না দেখে ওকে বললাম, কাঁদছো কেন? তুমি আমাকে কেন বিয়ে করলে রাকিব? তুমি আরো ভালো মেয়ে পেতে, কেন নিজের জীবনটা নষ্ট করলা? কেন? ভালোবাসি বলে। ভালোবাসো কেন? কি আছে আমার? তোমায় দেবার মতো কিছু নেই আমার মাঝে। আছে, তোমার ওই মনটা আছে, ওই চোখগুলো আছে, ওই মায়াবী চোখের মায়াবিনীকে চাই। তোমার মিষ্টি মনটা চাই, আমার তোমাতে চাই। আমার রাজ্যের রানীর জায়গাটা খালি তো, তুমি এসে পূর্ণ করো সেই জায়গা। তোমায় ছাড়া যে সেখানকার অধিকার আর কারো নেই সীতা। ভালোবাসি বলেই তোমাকে চাই। মন পিঞ্জিরায় খুব যতনে সাজিয়েছি তোমায়। ভালোবাসি। আমাকে কষ্ট দিবা না তো? আমাকে অনেকগুলো ভালোবাসবা তো? কষ্ট দিব না, আর এতগুলো ভালোবাসবো তোমায়। ভালোবাসি তোমায় রাকিব। আমিও ভালোবাসি তোমায় সীতা। আমিও জড়িয়ে নিলাম ঈশিতাকে আমার ভালোবাসার চাদরে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।